তাপমাত্রা কমেছে কিন্তু রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একেবারেই কমেনি, বরং নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৬৩২ জন। শুধুমাত্র উৎসবের মরশুম অক্টোবরেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩২০০, আর সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫০৩। কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, তো রীতিমতো দুশ্চিন্তার পরিসংখ্যান যা বলছে তাতে রীতিমতো সাধারণ মানুষের এখন সাবধানে থাকার কথা। চিকিৎসকরাই বা কি বলছেন, পরিসংখ্যানই বা কি? দেখো, এই যে পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তরের তরফে উঠে আসছে, এর মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণ হয়েছে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলার মূলত শহরাঞ্চলগুলিতে। যে পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তরের থেকে পাওয়া যাচ্ছে তাতে উত্তর ২৪ পরগনা রাজ্যের সমস্ত জেলাকে ছাপিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিরিখে সবার ওপরে। মোট ২৩২৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলাতে। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, সেখানে আক্রান্তের সংখ্যা ২৩০৪। ৩ নম্বরে রয়েছে হুগলি জেলা, সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১২৬১। এবং এই প্রথম চলতি মরশুমে হাজার ছাপিয়ে গেল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কলকাতা পুরসভা এলাকাতে। স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান তাতে কলকাতা পুরো এলাকাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০৫৭। ৫ নম্বরে রয়েছে মালদা জেলা, সেখানে আক্রান্তের সংখ্যা ৯৫৯ জন। ৬ নম্বরে হাওড়া জেলা, সেখানে আক্রান্তের সংখ্যা ৭৬৬ জন। আমরা যদি এই ডেঙ্গির প্রাদুর্ভাবের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে প্রথম যে ৬টি জেলা, যে মোট প্রায় ১২,৫০০-এর কাছাকাছি এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত, তার মধ্যে ১ থেকে ৬ যতগুলি জেলা রয়েছে সেই ১ থেকে ৬ থাকা যে জেলার মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু ৮৭০০। অর্থাৎ সিংহভাগ আক্রান্ত শুধুমাত্র এই ৬টি জেলা থেকে, উত্তর ২৪ পরগনা, মালদা, হুগলি, কলকাতা, হাওড়া, এই ৬টি জেলা থেকে কিন্তু সবথেকে বেশি আক্রান্ত নথিভুক্ত হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। এখন স্বাস্থ্য দপ্তরের কর্তাদের চিন্তার ভাঁজ বাড়াচ্ছে এটাই যে এই ঠান্ডা আসতে শুরু করেছে, অর্থাৎ তাপমাত্রা কমছে কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটাই উদ্বেগের বিষয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ডক্টর সদ্য চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর চট্টোপাধ্যায়, পরিসংখ্যান যা বলছে তা কিন্তু রীতিমতো দুশ্চিন্তার। উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া খুব উল্লেখযোগ্যভাবে এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সামনে ঠান্ডা পড়ছে, কিভাবে আমরা সকলে সাবধান থাকবো? হ্যাঁ, এই সময়টাতে যেটা হয়, ইউজুয়ালি আমরা প্রায় কালী পুজোর আশপাশ অব্দি বৃষ্টি পেয়েছি। তো এই সময়টাতে নতুন করে যেহেতু মশার জন্ম হয়েছে এবং সেখান থেকে যেহেতু ডেঙ্গু এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে একটা মশার থেকে আরেকটা মশায় বা একটা মানুষকে কামড়ে আরেকটাতে আসার সম্ভাবনা রয়েছে, এবং মশার উপদ্রব যেহেতু এই শেষ বেলাটায় একটু বাড়ে, মানে আমরা গতবারও দেখেছিলাম প্রায় অক্টোবরের এন্ড নভেম্বরের মাঝামাঝি অবধি ডেঙ্গুর একটা বড় সমস্যা ছিল এবং এখনো সেটা রয়েছে। এবং আশা করা যায় যদি আর বৃষ্টি বাদলা খুব একটা না হয় তাহলে ১৫ থেকে ২০ তারিখ নভেম্বর অবধি আমরা এই প্রবলেমটা ফেস করব। তারপর হয়তো আস্তে আস্তে ঠান্ডার জন্য বা যেহেতু নতুন করে আর সমস্যা হবে না, সেটা কমবে। কিন্তু এই মুহূর্তে যে ডেঙ্গুগুলো হচ্ছে, আমরা যে সমস্যায় পড়ছি, এগুলো সিভিয়ার ডেঙ্গু হচ্ছে। মানে তাদের হয়তো ৫ বছরের মধ্যে একবার ডেঙ্গু হয়েছিল, এখন তারা আবার ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, হয়তো আলাদা সেরোটাইপে আক্রান্ত হচ্ছে, যার ফলে সেখানে ডেঙ্গুর যে সিভিয়ারিটি, মানে যে পেশেন্ট ভর্তি হচ্ছে তারা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হচ্ছে। আমার নিজের একজন পেশেন্ট, মানে ২০ বছর মাত্র বয়স, ভেন্টিলেটরে আছে, ফিমেল, এবং তার বাবা মা দুজনেই একই সঙ্গে হাসপাতালে অ্যাডমিটেড। এইরকম সিচুয়েশনও আমরা পাচ্ছি, তাই যথেষ্ট সাবধানে থাকতে হবে। আমার মনে হয় ঠান্ডা পড়ছে, সবাই ফুল হাতা জামা পরে বাইরে বেরোন, ফুল প্যান্ট পরুন, কোনো গ্যাপ রাখবেন না, এবং তার সাথে মশারি ব্যবহার করুন রাত্রিবেলা। এবং ওই যে টাইমটা ইউজুয়ালি ডেঙ্গুর মশা কামড়ায়, মানে ভোরের দিকে বা বিকেলের দিকে, এই সময়টা একটু বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন, বা অফিস কাছারিতে থাকলে ভেতরে থাকার চেষ্টা করুন যাতে মশা না কামড়ায়। এবং বাড়ির ভেতরে টব ডাবের যেগুলো আছে, মানে বাড়ির মধ্যে বিশেষ করে যে সমস্ত জলের জায়গাগুলো আছে, এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। আর কর্পোরেশনকে একটা দায়িত্ব নিতে হবে বিভিন্ন জায়গায় জমা জলগুলো যেন কোনোভাবে না থাকে। মানে ডেঙ্গুর মশার ব্রিদিং, এবং একজনের ডেঙ্গু হলে তার থেকে যেন আরেকজনকে মশা কামড়ে না যায়, এই দুটোর দিকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ডক্টর চট্টোপাধ্যায়, ধন্যবাদ।
আগুনে পুড়ে গেছে সব। 695 জন ভোটারের মধ্যে 120 জনের কাছে কোনো নথি নেই। এসআইআর আবহে বিপাকে পড়েছেন বাইপাসের ধারে মজদুরপাড়া বস্তির বাসিন্দাদের একাংশ। বিএলও জানিয়েছেন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। দাউ দাউ করে জ্বলছে ঘরবাড়ি, চোখের সামনে জ্বলে পুড়ে খাক সবকিছু। গত বছরের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ক্ষত যে এখনো শুকোয়নি তা বোঝা গেল এসআইআর শুরু হতেই। রাশন কার্ড পুড়ে গেছে, আমার জন্ম কাগজ, আমার বিয়ের কাগজ পুড়ে গেছে। 120 জন আমাকে কিছুই দেখাতে পারবে না, কারণ তাদের যেহেতু বাড়ি পুড়ে গেছে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের মজদুরপাড়া বস্তি। গত বছর ডিসেম্বরের সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে এখানে। এসআইআর শুরু হতেই বিপাকে পড়েছেন কসবা বিধানসভা এলাকার অন্তর্গত এই অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি, আগুনের সব নথি পুড়ে গেছে। অনেকেরই কোনো ডকুমেন্টস নেই এবং তারা যে বিষয়টা বলছে যে গত বছর অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে এবং সেখানে সেই ডকুমেন্টস গুলো তাদের পুড়ে গেছে। কেউ এসেছিল কাগজ চাইতে? হ্যাঁ এসেছিল। দেখাতে পারলেন না? আমাদের তো পুড়ে গেছে, কি দেখাবো? কিছু প্রুফ নেই আমার কাছে, তো কি দিয়ে করবো আমি? সব তো পুড়ে গেছে। আমি ছিলাম না, আমি কত কাজে ছিলাম, তো এসে দেখছি পুরো জ্বলে ছাই হয়ে গেছে। সমস্যায় পড়েছেন বিএলও, কারণ অন্তত 120 জনের কোনো নথি নেই। আগুন লেগেছিল বলে তাদের সমস্ত ডকুমেন্টস গুলো পুড়ে গেছে, মানে ভোটার আই কার্ড কিছুই তাদের নেই এবং তাদের জেরক্সও নেই কোনো। সেই কারণে আমি তাদেরকে কোনো এসআইআর এর যে ফর্মগুলো রয়েছে সেই ফর্ম আমি তাদেরকে বিলি করতে পারছি না। কতজন টোটাল আপনার মানে এরকম 120 জন, এরা বলছে 120 জন। আপনার কাছে কতজনের মানে টোটাল ভোটার? টোটাল ভোটার 695। বিএলও জানিয়েছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটের কয়েক মাস আগে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদায় তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারির পাশাপাশি দিলেন সিপিএম কংগ্রেসের সঙ্গে জোটের ফর্মুলাও। পাল্টা এ নিয়ে মুখ খুলেছে তৃণমূলও। কোথায় কি হবে আমি জানি না। মুর্শিদাবাদের 22, ওটাতে সৈন্য এনে দেবো, আর মালদাতে 12, ওটাতেও সৈন্য এনে দেবো। তৃণমূলের বিরুদ্ধে ফের হুঙ্কার ছাড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এমনকি মুর্শিদাবাদ মালদায় তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কয়েক মাস গেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গেছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। কিন্তু তারা যখন বিরোধীদের মোকাবিলার রণকৌশল সাজাচ্ছে, তখন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবিরের গলায় শোনা গেছে তৃণমূলকে হারানোর ফর্মুলা। এমনকি সিপিএম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে হাত মেলানোর কথাও শোনা গেছে তার মুখে। গত 2 বছর ধরে বিদ্রোহী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন কবির, হুমায়ুনদা, আপনার এই বিদ্রোহ, এটা কি স্রেফ ফাঁকা আওয়াজ, লোক দেখানো, না এর মধ্যে সারবত্তা আছে? কারণ বারবার আপনাকে সরকার, আপনারই দল তার বিরোধিতা করছেন, কিন্তু আলটিমেটলি কি, হোয়াট নেক্সট, এরপর কি? সামনে নির্বাচন। দেখুন, 2026-এর নির্বাচন আসতে আর হার্ডলি 6 মাস বাকি। আগামী দিনে আমি নতুন একটা প্ল্যাটফর্ম খুলব। সেই প্ল্যাটফর্মে আমি কত সিটে লড়ব সেটা সময় কথা বলবে। আর তার সঙ্গে আমি এইটুকু বলছি যে ন্যাশনাল কংগ্রেসকে জুড়ব, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে জুড়ব, আইএসএফকেও সঙ্গে নিব। এই ফর্মুলার কারণ কি তাও বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আপনি সিপিএম এর সঙ্গে জোট করতেও মানে অসুবিধা নেই আপনার? সিট শেয়ারিং, জোট ফোট কিছু না। দল, যে 3টে দল বিজেপিরও বিরোধিতা করছে আজকের দিনে বাংলায় এবং তৃণমূলেরও বিরুদ্ধে লড়ছে, সেই 3টে দলের সঙ্গে আমাকে হাত মেলাতে হবে। আমাদের দলের সিদ্ধান্ত, বিজেপি, তৃণমূল বা শর্টে বললে আরএসএস অ্যাফিলিয়েটেড যে কোনো সংস্থাকে বাদ দিয়ে বাকি সবাইকে আমরা জড়ো করব। আসলে ওই টিকিট নেওয়ার জন্য বার্গেনিং করছে, বোধহয় টিকিট ফিকিট পাবেন না কি বোধহয় অনিশ্চয়তা আছে, তাই টিকিট নেওয়ার জন্য বার্গেনিং করছে। আবার ওই হাতে পায়ে ধরলে তখন দেখবেন আবার টিকিট পেয়ে যাবে, তখন দেখবেন চুপ করে যাবে। এ নিয়ে মুখ খুলেছে তৃণমূল। বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন। তারা আগেও এই প্রমাণ দিয়েছেন, এবারও সেই প্রমাণ দেবেন। বিধানসভা ভোটের আগে হুমায়ুনের ফর্মুলা কি বাস্তবায়িত হবে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।